ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট জার্নালে প্রথমত যে বিষয়টা ছাত্র হিসেবে আমাদেরকে জানতে হবে সেটি হলো কতটা কলাম তৈরি করতে হবে। আমি অনেকবার বলেছি ক্যাশ পেমেন্ট জার্নালে 8টা কলাম তৈরি করতে হবে, কিন্তু ক্যাশ রিসিপ্ট জার্নালে 9টা কলাম তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ এটি একটি ক্যাশ পেমেন্ট জার্নাল। তারিখ লিখতে হবে, অ্যাকাউন্ট টাইটেলটা পেমেন্টের ক্ষেত্রে ক্যাশ টাকা যেহেতু ক্রেডিট, হিসাব খাতটা হবে ডেবিটেড, অ্যাকাউন্ট টাইটেল ডেবিটেড। রেফারেন্স নাম্বার, এই তিনটা তো ফিক্সড আছে। তো এরপরে ক্রেডিট করতে হবে ক্যাশ টাকা ক্রেডিট। ক্যাশ টাকা পেমেন্ট করার সময় কিছুটা আয় হয়, ডিসকাউন্ট পাওয়া যায়, সেটাকে আমরা অনেক সময় পার্সেস ডিসকাউন্ট বলি বা মার্চেন্ডাইজ ইনভেন্টরিও বলতে পারো। স্মার্ট ল্যাঙ্গুয়েজ হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। পার্সেস ডিসকাউন্টটা আমি ব্যবহার করি তোমাদের বোঝানোর সুবিধার্থে। ক্রেডিট। আর টাকাটা কেন আমরা পরিশোধ করি? আমরা টাকাটা প্রধানত দুইটা কারণে পে করি, ঠিক আছে, ক্যাশ পেমেন্ট জার্নালে। একটা হলো পার্সেস করলে কোনো খরচ হলে টাকা পে করা হয়, আর অ্যাকাউন্টস পেয়েবল আগে বাকিতে পার্সেস করা ছিল, নতুন করে টাকা পে করলে অথবা কোনো খরচের টাকা দিলে টাকা পে করতে হয়। তো এই চেক নম্বরটা সাধারণত কোনো কলামে দেখানোর দরকার নেই, চেক নম্বরটাই আমরা রেফারেন্স নম্বর হিসেবে দেখাতে পারবো। তাহলে আরেকটা কলাম কি হয়? আরেকটা কলাম হলো রেফারেন্স নাম্বারটাই মূলত চেক নম্বর অব্লিক অ্যাকাউন্ট দিয়ে লিখে দিয়ে রিসিভ দেখিয়ে দিবে যাবো। এখানে। নো নো নো, ক্যাশ পেমেন্ট জার্নালে প্রথম যে খরচটা হয় সেটি হলো প্রোডাক্ট পারচেস করলে। তো পারচেস করলে কিন্তু মার্চেন্ডাইজ ইনভেন্টরিটাকে ডেবিট করতে বলেছে, তাই না? মনে আছে সবার? এই কলামটা এখানে স্যার, পার্সেসে মনে হয় লেখা হয়নি, আমি দেখছি এখানে কোথাও মিস্টেক আছে, আমি কারেকশন করে দিচ্ছি। সবাই একটু মনোযোগের সাথে শোন। ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট জার্নালে নগদ প্রাপ্তি জাবেদা, ক্যাশ রিসিপ্টে ক্যাশ টাকা পেলেই শুধুমাত্র লিপিবদ্ধ করতে হবে। ক্যাশ পেমেন্ট জার্নালে ক্যাশ টাকা কোনো লেনদেনের কারণে চলে গেলেই কেবলমাত্র লিখতে হবে, বাকির কোনো লেনদেন এই বইয়ে লিপিবদ্ধ করা যাবে না। তাহলে প্রথম প্রশ্ন আমি হৃদয় হোসেনের কাছে প্রশ্নটা করে রাখছি যে আসলে, এবং সবুজ, তোমাদের দুইজনের কাছে আমার প্রশ্ন যে আহ, কেন ক্যাশ রিসিপ্ট জার্নালে ক্যাশ পেমেন্টে 8টা কলাম হলেও রিসিপ্টে কেন 9টা কলাম হয়? কারণটা কি? স্যার, আর ক্যাশ দুইটাই হলো 8টা করে কলাম হবে, আর একটাই এক্সট্রা জাবেদা দেখানো হবে যে ক্যাশ রিসিপ্ট জার্নালে ওখানে আমরা একটা এক্সট্রা জাবেদা দেখাবো, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা আমাদের দেখিয়ে দিতে হবে আলাদা করে এই ছকের পাশে। ধন্যবাদ। আমি প্রশ্ন করেছিলাম কেন এটি করতে হয়, উত্তরটা হলো এমন যে আসলে ক্যাশ রিসিপ্ট জার্নালে নগদ টাকা গ্রহণ করা হয় প্রোডাক্ট বিক্রি করে, সেলস করে, যেমন ক্যাশ সেলস টাকা 25,000 উদাহরণ। ক্যাশে সেলস করলে ক্যাশ টাকা ডেবিট 25,000 পেলাম, ঠিক আছে, ক্যাশ টাকা ডেবিট। আর সেলস বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ভালো করে বুঝো। কিন্তু এখানে আবার ব্র্যাকেট দিয়ে লেখা থাকে 25,000 টাকায় তো বিক্রি করলে কেনা দামটা লেখা থাকে 20,000 টাকা। এই যে কত টাকায় প্রোডাক্টটা কেনা ছিল, এই এই দামের একটা জাবেদা জাস্ট ফর্মালিটিস। একবারে সবশেষে এই কত টাকার প্রোডাক্ট বিক্রি করলে এই টাকাটা এখানে উল্লেখ করে দেখাতে হয়। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। হ্যাঁ, ঠিক আছে, শুধুমাত্র ক্রয় মূল্য যেটা সেই টাকাটা। হ্যাঁ, এই এই যেমন এখানে 20,000 টাকা, এখানে 20,000 টাকা কস্ট প্রাইস। এই কারণে প্রোডাক্ট বিক্রি করলে তার কেনা দামের জন্য এক্সট্রা কলাম একটা দিয়ে ফর্মালিটিস মেনটেন করতে হবে, তা মূল অঙ্কের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটাকে কালারই অন্যরকম কালার করে দিচ্ছি আমি সম্পূর্ণ। ওকে, আর আমি যে দুটো অঙ্ক করে দিচ্ছি দেখো, একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক এটা। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়েছিল 21 সালে, একটু অন্যরকম প্রশ্ন। ছাত্ররা এটা করতে যে অনেকে কমপ্লেক্সিটি ফেস করেছে। আমি পড়ছি, অঙ্কটা করেছি তোমাদের আগে সিনিয়র ব্যাচে। টাকা ডিজিট লেখা আছে, শুধু আমি ব্যাখ্যা দিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারছো কিনা সেটা দেখি। বলছে সানফ্লাওয়ার কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্ট ইনক্লুডস দ্য ফলোইং সিলেক্টেড আইটেমস। সানফ্লাওয়ার একটি কোম্পানি, নিচের আইটেমগুলো তাদের চার্ট অফ অ্যাকাউন্টে ইনক্লুডেড আছে। কি কি আইটেম আছে? তাদের একটা স্টেটমেন্ট বা ইনকাম সম্পূর্ণ স্টেটমেন্ট বা রয়েছে, যেটিকে আমরা বলে থাকি, হ্যাঁ, বা ব্যালেন্স শিটে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো প্রথমে লেখা আছে দেখো।
ক্যাশ টাকার একটি কলাম হবে, তাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরির একটা কলাম হবে, ইকুইপমেন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স, অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক লোন অ্যান্ড ড্রয়িংস। তাহলে এই আইটেমগুলোর উপরে তাদের ট্রানজেকশন গুলো আছে মূলত, এটা বলতে চাচ্ছে। অন জানুয়ারি 1, 2022 কোম্পানিজ ব্যাংক লোন আছে 20,000 টাকা। এই মুহূর্তে এই লেনদেনের ফলে, খেয়াল করে দেখো, এই মুহূর্তে এই লেনদেনের ফলে ক্যাশ টাকা আসেও নি, ক্যাশ টাকা চলেও যায়। কাজে এটি ওই প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটের উদ্বৃত্ত টাকা, এটি শুধু দেখে রাখছি, কিন্তু আমরা এখানে লিখবো না। এবং অ্যাকাউন্টস পেয়েবল সাবসিডিয়ারি লেজার, অ্যাকাউন্টস পেয়েবল সাবসিডিয়ারি যে খতিয়ান আছে, শোড মানে দেখালো দ্য ফলোইং ব্যালেন্স, নিচের আছে আরো কিছু ব্যালেন্স। রিয়াজ অ্যান্ড কোম্পানির টাকা 9,000, অর্থাৎ রিয়াজ অ্যান্ড কোম্পানি আমাদের কাছে 9,000 টাকা পাবে, এটি ব্যালেন্স। এটি কিন্তু ক্যাশ অ্যাকাউন্টে এখানে দেখানো যাবে না বা দেখাতে হবে না। তাহলে প্রশ্ন হলো এটা লেখা আছে কিনা। লেখা আছে এই কারণে পরে এমন ভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এখানে যে এই 9,000 থেকে 4,000 টাকা গ্রহণ করা হলো বা 50% গ্রহণ করা হলো, ওই পার্সেন্টেজ ক্যালকুলেশনের জন্য এই উপরে ব্যালেন্স শিটটা দেওয়া আছে। যেহেতু এটি এক্স্যাক্টলি বিগত বছরের লেনদেন, এই লেনদেন নিঃসন্দেহে এই বছরের সরাসরি লেখার কোনো সুযোগ নেই। তাহলে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট পেয়েবল লেজার মানে আমাদের কাছে টাকা পাবে রিয়াজ অ্যান্ড কোম্পানি টাকা 9,000, নিপা পাবে টাকা 4,700, চন্দনা পাবে টাকা 2,000, আলিপ ট্রেডার্স টাকা পাবে কত টাকা, টাকা 3,800। দেখতে পাচ্ছ সবাই? এরপরে আমাদের অঙ্কটা শুরু হচ্ছে। The January transaction involving the payments of cash were as follows. জানুয়ারি মাসের নিচের লেনদেনগুলো পেমেন্টের উপর ভিত্তি করে সংগঠিত হয়েছে, সেই লেনদেনগুলো আমরা এখন একটা একটা করে পড়বো আর এই ক্যাশ পেমেন্ট জার্নালে লিখবো। তাহলে প্রথমত কোম্পানির নাম লিখবো, সানফ্লাওয়ার কোম্পানি, ক্যাশ পেমেন্ট জার্নাল, এবং পরীক্ষার হলে কলামটা তৈরি করে ফেলবো, আশিকুর রহমান। প্রথম 3টে কলাম তো ফিক্সড, তারিখ লিখতে হবে। ক্যাশ পেমেন্ট জার্নালে যেহেতু ক্যাশ টাকা চলে যায়, তাহলে ক্যাশ টাকার কলামটা সব শেষে করা যেতে পারে, অথবা এই ডিসকাউন্টের আগের কলামটা করা যেতে পারে। অনেক সময় ক্যাশটা অনেকে এইখানে করে, ডিসকাউন্ট একটু পরে লিখে, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর অ্যাকাউন্ট টাইটেলটা ডেবিটেড হবে, এটা তো আগেও বলেছিলাম। রেফারেন্স নাম্বার বা চেক নম্বর, এই 3টে কলাম ফিক্সড। ক্যাশ পেমেন্ট জন্য ক্যাশ টাকা যাওয়ার 3টে প্রধান কারণ আছে। এক, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যদি প্রোডাক্ট পারচেস করি তাহলে খরচ হবে, টাকা চলে যাবে। পারচেস করলে পারচেসকে ডেবিট না করে কেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করা হবে, মিনারুল ইসলাম বলো এবং শারমিন সুলতানা। এখানে তো পারচেস ডেবিট করার কথা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করলাম, ক্যাশ টাকা ক্রেডিট কেন? কলামটার নাম, কারণ আমরা ক্যাশ পেমেন্ট জার্নালটা করব আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিচুয়াল। আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেসকে ডেবিট করা যাবে না, পারচেস রিটার্নকে ডেবিট করা যাবে না, পারচেস ডিসকাউন্টকে ডেবিট করা যাবে না। এই সব কিছুর জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটা ব্যবহার করতে হবে। এই কথাটা পরীক্ষার হলে ব্র্যাকেট দিয়ে লিখে দিবে, আন্ডার পারপিচুয়াল ইনভেন্টরি। আর অ্যাকাউন্টস পেয়েবল, আগে বাকিতে ক্রয় করা ছিল, নগদে টাকা এখন পরিশোধ করে দিচ্ছি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আর কোনো খরচ পরিশোধ করলে সেই খরচের নাম ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। এবার আসো একটা করে করে ট্রানজেকশন পড়বো। জানুয়ারি মাসের 1 তারিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি পার্সেস ইন ক্যাশ টাকা 4,000। 101 নম্বর চেকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, একটু ভালো করে দেখো, 1 তারিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করা হলো 4,000 টাকা। জাবেদা কি হবে বলো, কিয়া আমিন বলো, এবং তোমাকে হেল্প করবে মহুয়া আক্তার। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। তাহলে এখানে একটু লেখা ভুল হয়েছিল আমাদের, এখানে মার্চেন্ডাইজ এই 4,000 টাকা ডেবিট, এখানে আদার্স লেখা যাবে না, এটা লিখতে হবে এই কলামটাতে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, একটু খেয়াল করো, যেহেতু মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে উপরে একটি টাইটেল লেখা আছে, তাহলে স্মার্ট হলো যে এইখানে কোনো টাইটেল লেখা যাবে না, শুধু জানুয়ারির 1 তারিখ লিখে এখানে ডট ডট দিকে রাখতে হবে পরীক্ষার হলে। এই যে আমি যেভাবে দিয়েছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেহেতু টাইটেল আছে, কাজে এখানে কোনো টাইটেল লেখা যাবে না। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট বোঝা যাচ্ছে এই কলাম দেখে, আর ক্যাশ টাকা ক্রেডিট 4,000, এই যে ক্যাশ টাকা ক্রেডিট 4,000। আমি ডেবিট গুলো আলাদা কালার করে দিই, ক্রেডিটটা আলাদা কালার করে দিচ্ছি।
এটা ডেবিট, এটা ক্রেডিট। এবার আসো 3 তারিখে আবার এই যে চেক নম্বরটা কোথায় লিখে দিবে আশিকুর রহমান, জাস্ট রেফারেন্স নম্বর 101 নম্বর চেকের এগেনস্টে এই টাকাটা চলে গেছে। ঠিক আছে, এর জন্য চেক নম্বর আলাদা লেখার দরকার নেই, রেফারেন্স নম্বর লিখে অবলিক চেক নম্বর দিয়ে এটা লিখে দিবে এখানে। 3 তারিখে কি হয়েছে দেখো, অফিস ইকুইপমেন্ট পারচেস, অফিসের সরঞ্জাম ক্রয় করলাম ক্যাশ টাকা 5,000 টাকা দিয়ে এবিসি কোম্পানির কাছ থেকে 102 নম্বর চেকের মাধ্যমে। বলো তো এটা জাবেদাটা কি হবে শারমিন সুলতানা, এবং তোমাকে হেল্প করবে হৃদয় হোসেন। অফিস ইকুইপমেন্ট পারচেস, আদার্স ডেবিট ইকুইপমেন্ট ক্যাশ ক্রেডিট। ক্রেডিট জাবেদাটা সঠিক বলতে হবে, আদার্স তো ডেবিট বলা যাবে না। জাবেদা কি হবে বলো? বলে ইকুইপমেন্ট অফিস ডেবিট আর ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। তাহলে ইকুইপমেন্ট আমার একটা সম্পত্তি, বাড়লো ডেবিট। এই যে দেখো, অফিস ইকুইপমেন্ট ডেবিট 102 নম্বর চেক, আমি একটু লেখাটা একটু পিছনে দিয়ে দিচ্ছি, 102 নম্বর চেক, এই যে 5,000 টাকা অফিস ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট 5,000। তাহলে বুঝতেই পারছো এটা ডেবিট আর ওটা ক্রেডিট। এরপরের ট্রানজেকশন দেখো, 5 তারিখে পেইড টু আলিফ ট্রেডার্স। তাহলে কেন উপরে আলিফ ট্রেডার্স এর নাম লেখা ছিল, এবার কি বুঝতে পারছো? এই যে আলিফ ট্রেডার্স দেখতে পাচ্ছ সবাই, উপরের স্টেটমেন্টটা কেন দিয়ে দিয়েছিল প্রশ্নকর্তা? এই যে উপরের ব্যালেন্স শিটটা, এটা দিয়েছিল এই কারণে যে ওই ব্যালেন্স শিটটার দিকে তাকায়ে আমাদেরকে উপরের দিকে লোক খেয়াল করে এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে। পেইড মানে পরিশোধ করা হলো আলিফ ট্রেডার্স কে লেস 2% ডিসকাউন্ট। তার মানে আলিফ ট্রেডার্স আমাদের কাছে যে টাকা পাবে তাকে আমরা টাকাটা এখন পরিশোধ করে দিব, কিন্তু 2% ডিসকাউন্ট পাবো আমরা। তো ডিসকাউন্ট যদি আমরা পাই তাহলে বলো এটা আমাদের আয় হয় নাকি ব্যয় হয়? হালিম আজাহান বলো এবং সাদিয়া আক্তার। স্যার আয় হয়। আয় হয়। তাহলে খরচটা পরিশোধ করলে ডেবিট কি হবে? আলিফ ট্রেডার্স বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল ব্র্যাকেটে আলিফ ট্রেডার্স ডেবিট। কিন্তু কত টাকা? 3,800 টাকা। যত টাকা আলিফ আমাদের কাছে পাবে, কত টাকা পাবে? 3,800 টাকা। এই দেখো আমি লিখেছি, দেখো আলিফ ট্রেডার্স 103 নম্বর সেক্স, আলিফ ট্রেডার্স ডেবিট, ব্র্যাকেটে অ্যাকাউন্টস পেয়েবল লেখা থাকবে, এই অ্যাকাউন্টস পেয়েবলের কলামে দেখো 3,800 টাকা ডেবিট। কিন্তু ক্যাশ টাকা কি 3,800 যাবে নাকি কম যাবে আশিকুর রহমান? কম যাবে স্যার। কত টাকা কম? 3,800 টাকা আলিফ পাবে, কিন্তু 76 টাকা। 2% আমরা ডিসকাউন্ট করব। 3,800 2% 76 টাকা আলিফকে আমরা, আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, আমরা ক্যাশ টাকা দিচ্ছি 3,724 টাকা। তাহলে ক্যাশ টাকা ক্রেডিট 3,724, আর 76 টাকা হলো পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট। তো বলো পরীক্ষার হলে পার্সেস ডিসকাউন্ট শব্দটা ব্যবহার করবে নাকি মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দ ব্যবহার করবে? পার্সেস মার্চেন্ডাইজ, ডিসকাউন্ট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি। দেখো স্মার্ট ল্যাঙ্গুয়েজ হলে অবশ্যই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ব্যবহার করতে হবে, যদি এখানে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা লেখো, এবং লিখতেও হবে পরীক্ষা হবে। তো বরং এটা করতে পারো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অবলিক পার্সেস ডিসকাউন্ট ক্রেডিট। যদিও সত্যিকার অর্থে পারপিচুয়াল শব্দটা লিখলে আর এই কথাটা লেখার সুযোগ নেই। অনেক সময় দেখা যায় অ্যাকাউন্টিং এ টিচার খাতা না দেখে নন অ্যাকাউন্ট যিনি পড়ান না তিনিও খাতা মূল্যায়ন করেন। তো ওই ক্ষেত্রে পরামর্শ হলো উভয়টা লিখে দিও, তাহলে সবাই এটা সহজে বুঝতে পারবে। ওকে, আমি সেদিকে যাচ্ছি না। তো 3,724 টাকা কিভাবে হয়েছে আশা করি আমি বুঝতে পারছো তোমরা। 3,800 টাকা থেকে 76 টাকা ডিসকাউন্ট পাইছে 2%, তাহলে 76 টাকা বাদ দিলে 3,724 টাকা ক্যাশে পরিশোধ করে দিলাম। এইবার 11 তারিখের ট্রানজেকশনটা পড়ে শোনাও আমাকে দেখি একজন, এবং কি হবে উত্তর? মহু আক্তার পড়ো তো দেখি। পেইড টু Paid to Chandana less 3% discount. Check no 104, 104. মানে কি? পেইড মানে পরিশোধ করা হলো, চন্দনাকে টাকা পরিশোধ করবে চন্দনাকে 3% ডিসকাউন্ট। ডিসকাউন্ট। বলো তো চন্দনা কত টাকা পাবে? এটা উপরে লেখা আছে স্টেটমেন্টে, তাই না? জি এই যে স্যার। 2,000 টাকা 3%, 3 × 2 = 6, 60 টাকা হচ্ছে। তাহলে ডেবিট হবে অ্যাকাউন্টস পেয়েবল ব্র্যাকেটে চন্দনা ট্রেডার্স ডেবিট 2,000, ক্যাশ টাকা ক্রেডিট 1,940 টাকা,
পারচেজ ডিসকাউন্ট বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 60 টাকা। এই দেখো আমি লিখেছি, চন্দনা শব্দটা এখানে লিখতে পারছি কারণ টাকাটা অ্যাকাউন্টস পে বলে দেখিয়েছে, তাই অ্যাকাউন্টস পে বলে দেখিয়েছি। এই যে 2000 টাকা দেনা পরিশোধ হয়ে গেল, কিন্তু ক্যাশ টাকা দিয়েছি 1940 আর 60 টাকা ডিসকাউন্ট পেয়েছে। ভাষাগুলো কি বুঝতে পারছো সবাই? আমি কিন্তু কিভাবে আইটেমগুলো আসছে জি দেখাচ্ছি। স্যার। ওকে, এরপরে ব্যাংক লোন পেইড উইথ ইন্টারেস্ট। এই অঙ্কটা ছাত্ররা 21 সালে অনেকে না করে চলে এসেছে উপরের এই স্টেটমেন্ট গুলো দেখার ফলে। মনে রাখবো এটা তো একটা স্থির স্টেটমেন্ট 2020 সালের। আমরা তো 21 সালের ক্যাশ পেমেন্ট জার্নালে 21 সালে যদি কোনো ক্যাশ টাকা চলে যায় শুধুমাত্র সেটা লিখবো, কি পরিমাণ ক্যাশ টাকা যাচ্ছে উপরের সাথে সম্পর্ক আছে, তাই ব্যালেন্সটা দেখানো হয়েছে। ওইটার দিকে তাকায় আমরা হিসাবটা করছি, জাস্ট এইটুকুই। ব্যাংক লোন পেইড, ব্যাংকের সুদ লোন পরিশোধ করা হলো উইথ ইন্টারেস্ট, সুদ সহ আসল টাকা পরিশোধ করে দিচ্ছি। প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে আসল টাকা ব্যাংক আমার কাছে পাবে 20,000 এবং ইন্টারেস্ট পাবে ব্যাংক 1,000, মোট 21,000 টাকা ব্যাংকে পরিশোধ করে দিচ্ছি। প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে যে টাকা তুমি লোন নিয়েছিলে 20,000, উইথ ইন্টারেস্ট সুদ সহ 1,000 টাকা সুদ 105 নাম্বার চেকের এগেনস্টে 21,000 টাকা পরিশোধ করে দিবে। তো জাবেদারটা হবে ব্যাংক লোন ডেবিট 20,000, ব্যাংক ইন্টারেস্ট ডেবিট 1,000, ক্যাশ টাকা ক্রেডিট একবার 21,000। ভালো করে বলছো, ব্যাংক লোন ডেবিট হবে 20,000, ব্যাংক ইন্টারেস্ট বা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে 1,000, তাহলে 21,000। কিন্তু ক্যাশ টাকা একবার 21,000 লিখে দেওয়াটা ওয়াইজ ডিসিশন। যদি আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ভেঙে ভেঙে দুইবার লিখে দেখিয়েছি এখানে 21,000, তোমরা ইচ্ছা করলে পরীক্ষার হলে একবার 21,000 লিখে দিতে পারো। স্যার আমি বোঝা যদি স্যার এই জায়গায় একটা জিনিস লিখি স্যার, এই লেখো, বলো। স্যার ব্যাংক লোন উইথ মানে ইন্টারেস্ট, অবলিক এক্সপেন্স, নো, ব্যাংক ইন্টারেস্ট লোন, এক্সপেন্স। ব্যাংক লোন উইথ ইন্টারেস্ট এক্সপেন্স লিখতে পারো, লিখে একবার 21,000 জি লিখে স্যার, দেখাতে পারো, পারবে, অসুবিধা নেই। 1 লাখ। কিন্তু ফর্মাল জার্নাল যেটি হয়, বুঝতে পারছো, যদিও টাকাটা একসাথে পেড করেছো, ব্যাংক লোন উইথ ইন্টারেস্ট এক্সপেন্স টাকা ডেবিট 21,000, ক্যাশ টাকা ক্রেডিট 21,000 দেখাতে পারবে। ঠিক আছে, আমিও দেখিয়ে দিচ্ছি, তুমি যেহেতু বলছো। তাহলে কথাটা হবে ব্যাংক লোন উইথ ইন্টারেস্ট এক্সপেন্স। ঠিক আছে, 14 তো তারিখে স্যার 105 নাম্বার। হচ্ছে ওই লিখতে পারি না। 20 তারিখে, বলো বলো শারমিন সুলতানা। বলছে আমি জাবেদার ক্ষেত্রে কিন্তু ওইভাবে লিখতে পারি না। ক্যাশে আমরা একসাথে 21,000 দেখাইতে পারি, কিন্তু এইখানে আমরা একসাথে 21,000 দেখাইতে পারি না। আসলে পারো না, জাবেদার যদি কথা ভেঙে সত্য, কথা সত্য। কেন পারো না আমি একটু বলি, কারণ একটা হলো দায় পরিশোধ হচ্ছে আর একটা খরচ পরিশোধ মানে হচ্ছে। ব্যাংক লোন তাহলে এটা যেহেতু আমরা একসাথে দায়, এই কারণেই আমি সেপারেট করে দিয়েছি। কিন্তু ও যদি ওভাবে করে, এটা ক্যাশ পেমেন্ট জার্নাল, এটা জার্নাল এন্ট্রি না, যে এই অঙ্কের জন্য কোনো অসুবিধা হবে না, সে ফুল নাম্বার পেয়ে যাবে। কারণ এটা জার্নাল করতে বলা হয়নি এখানে, মূলত ক্যাশ পেমেন্ট জার্নাল কোন পারপাজে ক্যাশ টাকা চলে গেল ওই পারপাসটা এখানে লিখে দেখাতে হবে। এটা এমন না যে নিখুঁত জার্নালটা লিখতে হবে, এই কারণে অসুবিধা হবে না। বাট কোনো স্টুডেন্ট যদি ঠিক খরচগুলো সঠিকভাবে টাইটেলগুলো লেখে, এটা বেশি স্মার্টনেস হবে কোনো সন্দেহ ছাড়া। ব্যাংক লোন দায় পরিশোধ হলে ডেবিট 20,000, ইন্টারেস্ট এক্সপেন্স খরচ পরিশোধ হলে ডেবিট, দায় এবং খরচ দুটোই ক্যাশ টাকা চলে গেল, ক্যাশ টাকা একবারে ক্রেডিট 21,000। আশা করি এটা বুঝতে পারছো। এবার 20 তারিখের ট্রানজেকশন ক্যাশ ড্রয়িং, নগদ উত্তোলন ফর পার্সোনাল ইন্টারেস্ট, ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত সুদ ভেবো না। ইন্টারেস্ট মানে স্বার্থ, ইন্টারেস্ট মানে সুদ। ক্যাশ উত্তোলন করলো, মালিক তার ব্যক্তিগত পার্সোনাল ইউজ লেখা থাকতে পারে, পার্সোনাল ইন্টারেস্ট লেখা থাকতে পারে, 10,000 টাকা। মালিক উত্তোলন করলেই উত্তোলন হিসাব ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, এই যে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, টাইটেলটা লিখেছি কারণ এইখানে ড্রয়িং নামে কোনো টাইটেল নেই। তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, টাকাটা কোথায় দেখাবো, এই আদার্সে দেখিয়েছি, এই 10,000। ক্যাশ টাকা ক্রেডিট, এই যে 10,000। বুঝতে পারছো সবাই? যে ক্ষেত্রে টাইটেল উপরে লেখা থাকবে না, সেই ক্ষেত্রে এইখানে টাইটেলটা লিখে এটা আদার্সে দেখিয়ে দিতে হবে। ভালো করে ভাষাটা বুঝবে। 25 তারিখ ক্যাশ পেইড, নগদ টাকা পরিশোধ করা হলো রিয়াজ অ্যান্ড কর্পোরেশনকে ইন ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তিতে। তার মানে তার সাথে আমার একটা চুক্তি হয়েছে, কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে দিবে, সে আমাকে টাকা পরিশোধ করে দেবে। যেখানেই ফুল সেটেলমেন্ট লেখা আশিকুর রহমান, সেখানেই বুঝতে হবে তার সাথে আমার একটা চুক্তি হয়েছে, সে আমাকে বার্তা দিবে অথবা আমি দিব।
তো ক্যাশ টাকা আমি জি দিচ্ছি মানে স্যার। আমাকে ডিসকাউন্ট দিচ্ছে, তাই না? তো বলো, জি রিয়াজ স্যার। আমার কাছে কত টাকা পেতো? 9,000 স্যার, 100 এই তো, টাকা ডিসকাউন্ট। এই যে উপরে লেখা আছে রিয়াজ আমাদের কাছে পাবে 9,000 টাকা। কোথায় দেখানো? অ্যাকাউন্টস পেয়েবল সাবসিডিয়ারি লেজার, মানে অ্যাকাউন্টস পেয়েবলের যে খতিয়ান সেখানে দেখা যাচ্ছে অনেকেই আমাদের কাছে টাকা পাবে। তার মধ্যে রিয়াজ পাবে 15,000, 8,900 টাকা পরিশোধ করে দিলাম। অ্যাকাউন্টস পেয়েবল ব্র্যাকেটে রিয়াজ অ্যান্ড কর্পোরেশন ডেবিট 9,000, মানে 9,000 টাকা দেনা পরিশোধ হয়ে যাবে, কিন্তু ক্যাশ টাকা চলে যাচ্ছে পকেট থেকে 8,900, আর 100 টাকা আমরা ডিসকাউন্ট পাচ্ছি, এটা আমাদের আয়। মনে রাখতে হবে ডেবিট এবং ক্রেডিট টাকা সব সময় ব্যালেন্সটা সমান হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে, সময় শেষে। 26 তারিখ পরে বাংলা অর্থ করো তো দেখি। আহ কিয়ামিন এবং হালিমা জাহান কে পারবে? মিনারুল ইসলাম। বাংলা অর্থ বলতে পারবে 26 তারিখ? তোমরা তিনজনের মধ্যে কেউ? স্যার, ক্যাশ পেইড টু 1 ইয়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম 6,000 টাকা। আমার 1 বছরের ক্যাশ মানে বীমা ইন্স্যুরেন্স প্রদান করা হলো 6,000 টাকা। চেক নম্বর 108, তাই না? পরিশোধ। হ্যাঁ ক্যাশ পেইড মানে নগদ টাকা পরিশোধ করা হলো 1 বছরের বীমা প্রিমিয়াম বাবদ। তো এই খরচটার নাম কি হবে তাহলে, আশিক এবং হৃদয়? ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স। যদিও ইন্স্যুরেন্স প্রিমিয়াম, কিন্তু বীমা প্রিমিয়াম দিতে হয় মূলত বীমা খরচের কারণে। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 6,000, ক্যাশ টাকা ক্রেডিট 6,000। যেহেতু ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে এখানে কোনো কলাম নেই, সকল খরচের জন্য আদার্স অ্যাকাউন্টটাকে ডেবিট করা হয়েছে। এখানে যেহেতু টাইটেল নেই, সেই কারণে এইখানে টাইটেলটা লেখা যাবে, যেমনটা আমি এখানে লিখেছি দেখো। এটা প্রিপেড ইন্স্যুরেন্স মনে হচ্ছে, 1 বছরের বীমা খরচ একবারে দিয়েছে, এই কারণে ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে না, শব্দটা হবে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। ঠিক আছে শারমিন সুলতানা? এখানে 1 ইয়ার লেখা আছে, জানুয়ারি মাসে জি 26 স্যার। তারিখে দিচ্ছি 1 বছরের জন্য। অনেক সময় মনোসংযোগের কারণে আমারও ভুল হতে পারে। যাই হোক, তো বুঝতে পারছো যেটা 1 বছরের খরচ, জানুয়ারি মাসে 26 তারিখে দিলাম পুরো 1 ডিসেম্বর মাস পর্যন্ত। এই কারণে এই খরচটাকে বীমা খরচ না বলে অগ্রিম বীমা খরচ ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করা যেতে পারে, এবং ক্যাশ টাকা ক্রেডিট। তাহলে বোঝা গেল, যখন টাইটেলের নামটা উপরে থাকবে না তখন বাম পাশে টাইটেলের নামটা লিখতে হয়, আর যখন টাইটেলের নামটা উপরে থাকে তখন এখানে ডট ডট দেখানোটা স্মার্টনেস। যেমন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, এখানে আমি লিখতে পারলাম না কারণ টাইটেলটা মিলে গেছে তাই। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, টাইটেল লিখতে পারি নাই, কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল যাকে টাকাটা পরিশোধ করেছে তাদের নামগুলো আমি লিখে দেখিয়েছি। ওকে, এরপরে যেটি আসে দেখো, 30 তারিখে ট্রানজেকশন, ক্যাশ পেইড টু নিপা, নিপাকে 4,700 টাকা দিলাম। দেখো তো নিপা কত টাকা পাবে? উপরে 4,700ই পাবে। আর এখানে যদি বেশিও পেতো, সাপোজ এখানে 5,700, তবুও আমরা ভাববো না বাকি টাকা ডিসকাউন্ট, এটা ভাবার কোনো সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত অঙ্কে ডিসকাউন্ট শব্দটা অথবা ফুল সেটেলমেন্ট শব্দটা লেখা না থাকবে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে বা পাওয়া গেছে এটি কখনো ভাবা যাবে না। আমি আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত ইন ফুল সেটেলমেন্ট শব্দটা বা ডিসকাউন্ট শব্দটা লেখা না থাকবে, ডিসকাউন্টের কথা মাথায় আনা যাবে। যাক, নিপাকে আমরা 4,700 টাকা পেড করলাম। নিপা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 4,700, ক্যাশ টাকা ডেবিট 4,700। এই যে 4,700, 4,700। এবার এই প্রশ্নকর্তা আরেকটি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, প্রিপেয়ার, প্রস্তুত করো ক্যাশ পেমেন্ট জার্নাল উইথ ফুটিং অ্যান্ড ক্রস ফুটিং ইন দ্য জার্নাল অ্যাসুমিং বিগিনিং ক্যাশ ব্যালেন্স অফ টাকা 2 লাখ। ধরে নাও এই প্রতিষ্ঠানের শুরুতে 2 লাখ টাকা ছিল, এটাকে ভিত্তি ধরে এটা ক্যাশ পেমেন্ট জার্নাল তৈরি করবে উইথ ফুটিং অ্যান্ড ক্রস ফুটিং। ফুটিং মানে যোগফলটা মিলাবো, ক্রস ফুটিং মানে এটা আবার প্রমাণ করে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মতো করে প্রমাণ করে দেখাবো। উদাহরণস্বরূপ আমি দেখিয়েছি, দেখো দেখো প্রত্যেকটা হিসাব খাতে টাকার পরিমাণকে আলাদা করে দেখিয়েছি। দিস ইজ কল্ড ফুটিং, এর কথা বলছি আমি। এখানে মার্চেন্ডাইজ হবে 4,000, এখানে 42-এর জায়গায় 4,000 কম হয়ে হবে 38,000, এখানে ডেবিট আছে অ্যাকাউন্টস পেয়েবল 19,000। এই তিনটে ডেবিট মিলে দেখো ক্রস ফুটিং এ এসে তিনটে যোগফল দেখা গেল 65,500। আর এখানে ডিসকাউন্টের টাকা তিনটে যোগ করে হয়েছে 236 টাকা,
আর ক্যাশ টাকা যোগ করে হয়েছে 65,264। ক্রস ফুটিং এ এই দুটো টাকা একসাথে যোগ করলে হবে কত টাকা? 65,500। এবং এটার নিচে ডাবল আন্ডারলাইন হবে। তাহলে বোঝা গেল আসলে ফুটিং এবং ক্রস ফুটিং আমরা কিন্তু বললেও করে দেখাই, না বললেও করে দেখাই, কিন্তু এই প্রশ্নকর্তা এই শব্দটা ব্যবহার করেছে এই কারণে এটা দেখে যেন তোমরা কনফিউজড হয়ে যাও, অঙ্কটা না করতে পারো। আর এই প্রতিষ্ঠানের ক্যাশ ব্যালেন্স কয় লাখ টাকা ছিল এটা দেখে তো আমার কোনো লাভ নেই, ঠিক আছে? কারণ আমরা এই মুহূর্তে কত টাকা পেড করতেছি এটা দেখে লাভ আছে এই সেন্সে, কারণ আমি ক্যাশ টাকা আছে 2 লাখ, আমি তো তার থেকে বেশি পরিশোধ করতে পারবো না। এই কারণে 65,500 টাকা পরিশোধ করেছি, অঙ্কের কোনো ব্যাঘাত সৃষ্টি হয়নি। শুধু এইটুকুই। তাহলে ফুটিং অ্যান্ড ক্রস ফুটিং শব্দটার অর্থ কি সবাই বুঝেছো? ফুটিং বলতে প্রত্যেকটা আইটেমকে আলাদা যোগফল করে দেখানো, ক্রস ফুটিং মানে ডেবিট অ্যান্ড ক্রেডিট যোগফলটা প্রমাণ করে দেখানো। ইজ ইট ক্লিয়ার নাও? জি স্যার। তাহলে বোঝা গেল ফুটিং জি ক্রস স্যার। ফুটিং শব্দটা প্রশ্নে লেখা না থাকলেও আমরা বাস্তবে করে করে দেখাই, কিন্তু এই প্রশ্নে লিখে দিয়েছে যে এই কারণে আমিও ভাষাটা লিখে দেখিয়ে দিয়েছি, এটাকে ফুটিং বল, এটাকে ক্রস ফুটিং বল। আশা করি বোঝাতে পেরেছি। ভাবি, তাহলে পরীক্ষায় যদি পড়তোই ফুটিং আর ক্রস ফুটিং তাহলে তো আমরাই ভেবাচেকে খেয়ে যেতাম যে এটা কি। এই কারণেই আমরা প্রত্যেকটা অঙ্ক এই পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং এ যতগুলো পড়েছি সবগুলোই তো আমি করে দিচ্ছি, শুধু রেকর্ডিং ক্লাসগুলো ধৈর্য সহকারে আমারগুলো স্টেপ বাই স্টেপ দেখবে, ঠিক আছে? আমরা যতগুলো ক্লাস নিই সেখানে সবগুলো অঙ্কই সলিউশন আছে। এবার আসো একটা ক্যাশ পেমেন্ট জার্নাল বাকি আছে, দেখো আমাদের স্যার ক্যাশ রিসিপ্ট জার্নাল পেমেন্টটা দেখলাম আমরা 9টা কলাম হয়, কিন্তু প্রশ্ন হলো এখানে কেন 8টা হলো, এখানে কেন 9টা হলো না? কে বলতে পারবে এই প্রশ্নের ব্যাখ্যা? বারবার তো বলছে ক্যাশ রিসিপ্টটা 8টা হলেও ক্যাশ পেমেন্টে 9টা কলাম হয়, কিন্তু এখানে কেন 8টা কলাম হলো? হৃদয়, মোহ আক্তার জি বলো। স্যার। এখানে তো 9টা হলো না, এখানে তো 8টা হলো, কারণ কি? কারণ সরি, ক্যাশ পেমেন্টে তো 8টাই হবে, যে দুঃখিত দুঃখিত, ক্যাশ পেমেন্টটা 8টাই হবে, ক্যাশ রিসিপ্ট হবে 9টা। কয়টা বলো? ক্যাশ, দুঃখিত, 9টা। ক্যাশ রিসিভ। ক্যাশ রিসিপ্টে 9টা হবে, কিন্তু ক্যাশ রিসিপ্টে 9টা না হয়ে 8টাও হতে পারে। কখন? সেটি আমার প্রশ্ন হবে, আমি একটু প্রশ্নটা ভুল করে জি ফেলেছি। স্যার। যে আসলে সময় স্যার কস্ট অফ গুডস সোল্ড বা মার্চেন্টেজ ইনভেন্টরি থাকবে না ঠিক সেই সময় যখন কত স্যার টাকার প্রোডাক্ট বাজারে বিক্রি করছি লেখা থাকবে না, লেখা থাকবে না। যেমন শুধু লেখা থাকবে ক্যাশ সেলস টাকা 25,000, 25,000 টাকা বিক্রি করলাম, কিন্তু কত টাকা গোডাউনে কেনার দাম এটা যদি উল্লেখ না এটা থাকে। লেখা থাকবে না। জি কিন্তু স্যার। প্রশ্ন হলো গত 10টা যে প্রিভিয়াস ইয়ারে 10-12টা প্রশ্ন পড়েছে সবগুলোই লেখা আছে, এই কারণেই তোমাদেরকে বলেছি ক্যাশ রিসিপ্ট জার্নাল মানেই 9টা কলাম করবে পরীক্ষার হলে। আশা করি যে বোঝাতে সময় পেরেছি। থাকবে না সে সময় দিব না, তাই সেই। ইয়েস ইয়েস ইয়েস, আমি এটাই শেখালাম, এটাই শেখাতে চেয়েছিলাম। ওকে, ধন্যবাদ। জি আমি স্যার। খুব দ্রুত 22 সালের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়েছে ক্যাশ রিসিপ্ট জার্নাল। এখানে শুধুমাত্র ক্যাশ টাকা পেলেই আমরা লিখবো, এই কারণে ক্যাশ টাকা ডেবিট, ডেবিট কলাম আগে হবে। ক্যাশ রিসিপ্টে ক্যাশ টাকা আমরা পাই, ডেবিটের কলাম আগে। ক্যাশ পেমেন্ট জার্নালে ক্যাশ টাকা চলে যায়, ক্যাশ ক্রেডিটের কলাম পরে, ডেবিটটা সবসময় আগে হয়। দেখো আগের মতো 8টা কলাম আছে, আমি 2 মিনিটে অঙ্কটা পড়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ক্যাশ সেলস টাকা 1,20,000, নগদে বিক্রি করলাম 1,20,000 টাকা, ক্যাশ টাকা ডেবিট 1,20,000। সেলস ক্রেডিট, যদিও শব্দটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করতে পারলে বেশি সুন্দর হয় যদি এখানে পারপাসুয়াল লিখে দাও, ঠিক আছে? সেলস শব্দটা ব্যবহার না করে এই যে ক্যাশ টাকা ডেবিট 1,20,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 1,20,000। তো তাহলে প্রশ্ন হলো স্যার মার্চেন্ডাইজ ক্রেডিট না করে আপনি কেন সেলস ক্রেডিট করেছেন? আসলে তোমরা ইন্টারমিডিয়েট পড়ে এসছো তো কিছুদিন আগে, তোমরা এটার সাথে অভ্যস্ত, এই কারণে তোমাদেরকে সহজে শেখানোর জন্য আমি এই ভাষাটা সেলস শব্দটা ব্যবহার করেছি। যদিও পার্টিসিপাল ইনভেন্টরি সিস্টেমে সেলস শব্দটা ব্যবহার করা যাবে না, যাবে? কোন শব্দটা ব্যবহার করতে হবে বলো? মার্চেন্টাইজ ইনভেন্টরি। আপাতত এটাই থাক, আমি পরে কারেকশন করি। তাহলে বুঝতে পারছো যে 1,20,000 টাকা প্রোডাক্ট বিক্রি করলাম, এখানে কোনো টাইটেল লিখতে পারলাম না কারণ ক্যাশ টাকা ডেবিট, সেলস ক্রেডিট এই হিসাব খাতটা স্পষ্ট করে উপরে লেখা আছে, এই কারণে এখানে ডট ডট দিয়ে দিয়েছে। 10 তারিখে কালেক্টেড টাকা 25,500 ফ্রম আনাপ থেকে 25,500 টাকা সংগ্রহ করা হলো অ্যান অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল মানে আমাদের কাছে দেনাদার, যার কাছে আমরা টাকা পেতাম তার কাছ থেকে এখন 25,500 টাকা সংগ্রহ করলাম। ক্যাশ টাকা ডেবিট 25,500, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 25,500। তো ক্যাশ টাকা ডেবিট 25,500, অ্যাকাউন্ট রিসিভেবল নামে যেহেতু টাইটেল আছে 25,500,
25,000 নাকি 25,500? দেখো তো, 25,500 হবে এখানে। জি স্যার। 25,500, হয়তো বা তাড়াহুড়ো করেছিলাম। তো এখানে বুঝতেই পারছো যে এখানে যেহেতু উপরে টাইটেল লেখা আছে, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল শব্দটা লেখা যাবে না, সর্বোচ্চ যার কাছ থেকে পেলাম তার নামটা ব্যবহার করতে পারবো। 15 তারিখ, তারিখ কিন্তু অবশ্যই লিখতে হবে। ক্যাশ সেলস 32,000 টাকা, কস্ট প্রাইস অফ দ্য মার্চেন্ডাইজ ইজ টাকা 25,000। দেখো, 32,000 টাকা বিক্রি করলাম, ক্যাশ টাকা পেলাম 32,000, সেলস ক্রেডিট 32,000, কিন্তু কস্ট প্রাইস অফ দ্য মার্চেন্ডাইজ, এই মজুত পণ্যটার কেনা দাম ছিল 25,000 টাকা। এটা যাবে হবে কি, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 25,000। একটাই ডেবিট ক্রেডিটের জন্য একটাই টাকার পরিমাণ লিখবে, এবং এই টাকা আমাদের মূল অঙ্কে ডেবিট ক্রেডিটের যোগফলের সাথে কোনো প্রভাব ফেলবে না, মানে ফুটিং অ্যান্ড ক্রস ফুটিং এ এই টাকাটা দেখানো যাবে না, ওটি শুধুই ফর্মালিটিস, মনে থাকবে সবার। তাহলে এটা কেনা দাম 25,000 টাকায় কেনা ছিল, সে কথা উল্লেখ করা আছে, কস্ট প্রাইস অফ দ্য মার্চেন্ডাইজ। 16 তারিখে কালেক্টেড টাকা 1,50,000 ফ্রম, হ্যাঁ, মুবাশশিরের কাছ থেকে 1.5 লাখ টাকা সংগ্রহ করা হলো। ক্যাশ টাকা ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ব্র্যাকেটে মুবাশশির ক্রেডিট, অবশ্যই না টাকা পেলে সে আমাদেরকে টাকা দিত না। সো ক্যাশ টাকা ডেবিট 1,50,000, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 1,50,000, সর্বোচ্চ মুবাশশিরের নামটা লিখেছি। ক্যাশ সেলস, নগদে বিক্রি করলাম 25,000 টাকায়, ক্যাশ টাকা ডেবিট 25,000, সেলস ক্রেডিট 25,000, এই যে 25,000 25,000। খেয়াল করেছো সবাই? আচ্ছা, এরপরে আমরা কস্ট প্রাইসটা জি এখানে লেখা স্যার। আছে 20,000 টাকা, যেহেতু কেনা দামটা 20,000 লেখা আছে, ওই ফর্মালিটিস মেনটেন এই জাবেদাটা দিতে হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 20,000। আর দুটো আইটেম আছে দেখো, 25 তারিখ রিসিভ টাকা 15,000 ফ্রম, হ্যাঁ, আরকো ট্রেডার্স ফর ফিউচার সেলস, ভবিষ্যতে সে প্রোডাক্ট কিনবে কিন্তু সে টাকাটা এখনই আমাদেরকে পেড করেছে। রিসিভ মানে গ্রহণ করা হলো, এই মুহূর্তে গ্রহণ করলাম আরকো ট্রেডার্স এর কাছ থেকে, ফর ফিউচার সেলস, ভবিষ্যতে তার কাছে ক্যাশ বিক্রি করব তাই। এটি কিন্তু বাকিতে বিক্রি নয়, এই মুহূর্তে কিন্তু টাকা পাচ্ছো, কাজে ক্যাশ টাকা ডেবিট। ক্রেডিট কোনটা হবে ক্যাশ বলো? এবং অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কেন? সে কি কিনেছে? এখনো প্রোডাক্ট তো আমরা দিই নাই তার কাছে, বাকিতে তো সে কিনে নিই, আরো অ্যাডভান্স টাকা দিয়েছে, বরং তার কাছে আমরা দায়ী, ঠিক আছে। ক্যাশ টাকা ডেবিট, আনআর্ন সেলস রেভিনিউ, অগ্রিম বিক্রয় আয় ক্রেডিট, ক্যাশ টাকা ডেবিট, আনআর্ন সেলস রেভিনিউ ক্রেডিট, যাবে আমি লিখে দিয়েছি দেখ। এই কারণে ক্যাশ টাকা ডেবিট, এই যে 15,000 টাকা ডেবিট করেছি, আনআর্ন সেলস রেভিনিউ নামে এখানে কোনো আইটেম নেই, ওই আদার্সে দেখিয়ে দিয়েছি 15,000 টাকা। লাস্ট আইটেম রিসিভ টাকা 8,000 ফ্রম ঢাকা ব্যাংক অ্যাজ এ নোট পেয়েবল, নোট পেয়েবল তার টাকা পেতাম, মানে রিসিভ, যদিও নোট রিসিভেবল হবে, শব্দটা পেয়েবল হবে না, এটা ভুল কম্পোজ। 8,000 টাকা গ্রহণ করা হলো, তাহলে ক্যাশ টাকা ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট হবে শব্দটা, নোট পেয়েবল হবে না, পেয়েবল হলে তো আমরা পরিশোধ করতাম। তাহলে এই ছোট্ট দুটো ভুল ছিল, কারেকশন করে দিলাম। আশা করি যোগফলটা যদি ভুল থাকে তোমরা নিজেরা কারেকশন করে নিতে পারবে। হ্যাঁ, আমি এত তাড়াহুড়ো করলাম কারণ টাইমটা প্রায় শেষ, পরের দিন আরো দুটো অঙ্ক আমরা সমাধান করব। নিজেরা অসংখ্যবার রেকর্ডিংটা দেখে দেখে ঠিক করে নিবে, এভাবে নিয়মতান্ত্রিক